that will be elected through the election will have a very safe and sound basis to work with. চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন ফের জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। বাসসকে ক্রীড়া উপদেষ্টা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। তরুণদের নেতৃত্বে থাকবে না পরিবারতন্ত্র, বললেন সার্জিস আলম। ফ্যাসিবাদ রুখতে ধানমন্ডি সহ দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর। গোপন বন্দিশালা উন্মোচনের দাবিতে উত্তরায় র্যাবের কার্যালয়ের সামনে বিক্ষোভ। উস্কানিমূলক কাজে সাড়া দেওয়া যাবে না, বলছেন বিএনপি নেতারা। দেশ অস্থিতিশীল করছে পলাতক আওয়ামী লীগ, অভিযোগ জামায়াতের। পরিবারের জিম্মায় ছাড়া পেলেন অভিনেত্রী শাওন ও সাবা। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সম্পৃক্ততা খতিয়ে দেখতে ডিবির জিজ্ঞাসাবাদ। এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা। ইসরায়েলের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ বুঝে পাওয়ার আশা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মতে চলতি বছরের শেষ দিকে ভোট আয়োজন সম্ভব হতে পারে। ঢাকায় জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-তে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কথা জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্ণ হয়েছে। সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-তে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন এবছরের ডিসেম্বরে ভোট অনুষ্ঠিত হতে পারে। When the election is held, the new government that will be elected through the election will have a very safe and sound basis to work with. প্রধান উপদেষ্টা বলেন, তারা যখন দায়িত্ব নেন তখন অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সহ সব ক্ষেত্রে বিপর্যস্ত ছিল দেশ। তারপরও 6 মাসে দেশ অনেক দূর এগিয়েছে। I think we have come a long way because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. বাংলাদেশের তরুণদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জানান, 5 আগস্টের পরে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে তা সাধুবাদযোগ্য। আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তরুণদের নতুন রাজনৈতিক দলে কোনো পরিবারতন্ত্র থাকবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত শীর্ষক আলোচনায় একথা বলেন বক্তারা। আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ ও 72-এর সংবিধানের অধীনে সরকার গঠন করেই বিপ্লব বেহাত হয়েছে। সংগঠনটির নেতারা বলেছেন, কোনো উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে। তবে শেখ হাসিনার কোনো নেতাকর্মী তাদের দলে স্থান পাবে না বলেও জানান বক্তারা। আমরা সংবিধান বাতিল করতে পারি নাই, আমরা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত কমিশন দিয়ে আমরা কাজ চালাবার চেষ্টা করছি। এই ধরনের ইলিউশনে যদি আপনারা আক্রান্ত থাকেন, আপনারা জীবনে কিছু করতে পারবেন না। ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে,
রাজনৈতিক দলের আপনারা যারা আজকে আমাদের সামনে রয়েছেন প্রত্যেকে এক একজন লিডার। আপনার দলটা আপনি গঠন করবেন, এর চেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া মনে হয় বাংলাদেশে কোনো দলের ইতিহাসে নাই, ভবিষ্যতে হবে না। ছাত্র জনতার ক্ষোভে তছনছ ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর বাড়িতে এখন উৎসুক মানুষের ঢল। শুক্রবারও ভাঙা হয় ভবনটির বাকি অংশ, তবে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাড়িটির অবশিষ্ট ভাগ। তবে তা উপেক্ষা করেই দলে দলে আসছেন দর্শনার্থীরা। জনতার ক্ষোভের চিহ্ন এখন ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর বাড়ি। শেখ হাসিনা ষড়যন্ত্রের জবাব দিতে গেল দুদিন এই বাড়িতে চলে ছাত্র জনতার ব্যানারে হামলা ভাঙচুর। গত বুধবার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনা লাইভ আসতে চাইলে ফুঁসে ওঠে ছাত্র জনতা। হাতুড়ি আর এক্সকেভেটর নিয়ে ভাঙতে শুরু করে এই বাড়িটি। সেই ধারাবাহিকতায় শুক্রবারও সকাল থেকেই ভাঙা হচ্ছে বাড়িটির অবশিষ্টাংশ। অনেকেই আবার পেশাদার রাজমিস্ত্রি ভাড়া করে এনে ভেঙে খুলে নিয়ে যাচ্ছে বাড়িটির বিভিন্ন অংশ। তারা বলছেন স্বৈরাচার হাসিনার সকল চিহ্ন মুছে দিতেই তাদের এই অংশগ্রহণ। একটা বাড়ি ভাঙতে কি হাতে ব্যথা পাওয়া যায় না? সামান্য একটা জড় বস্তু এটা ভাঙার জন্য মানুষ এটা ভাঙতে পেরে মানুষের যে আনন্দটা, এটা নিশ্চিহ্ন করার এটাই কারণ যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন না থাকে। এবং সবচেয়ে বড় মেসেজটা হলো যে আগামী দিনে যারা আসবে সরকার গঠন করবে তারা যেন কখনোই স্বৈরাচার না হয়ে ওঠে। অনেকেই আবার এসেছেন পরিবার নিয়ে, নিজের সন্তানকে স্বৈরাচারের শেষ পরিণতি দেখাতে নিয়ে এসেছেন এখানে। শেখ মুজিব এক সময় রাষ্ট্রকে রাজ্যে পরিণত করছে, শেখ হাসিনা এটাকে ভিন্ন হয়তো রাষ্ট্রকে রাজ্যে পরিণত করছে। তো আমার মেয়ে ক্লাস 8-এর স্টুডেন্ট, আমি তাকে নিয়ে আসছি যাতে তার মনেও একটা দাগ কাটে যে স্বৈরাচার হইলে একটা পরিণতি তার হয়। আমরা ফেরাউনরে দেখছি, নমরুদের দেখছি। দর্শনার্থীদের অনেকেরই দাবি এটিকে ঘৃণার চিহ্ন হিসাবে উন্মুক্ত রাখার। আবার অনেকেই দাবি জানাচ্ছেন অনতিবিলম্বে ৩২ তলা বাড়ি করে জুলাই শহীদদের পরিবারকে পুনর্বাসিত করার। এখানে নিচতলায় টয়লেট করে উপরিভাগে আজকে যে ২৪-এর আন্দোলনের গণহত্যার শিকার হয়েছে, যে পরিবারগুলো দুর্ভোগের শিকার হয়েছে, ওই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ৩২ তলা করে একটা অত্যাধুনিক আল্ট্রা মডার্ন একটা অবকাঠামো করে একটা বিল্ডিং তৈরি করুক। ছাত্র জনতার হাতে বিধ্বস্ত ধানমন্ডি ৩২ বাড়িটি রয়েছে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায়। তবে এই ঝুঁকি উপেক্ষা করেই দলে দলে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ। তবে এখনই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বলেন, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না তা নিশ্চিত করতে হবে। মানুষ দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছিল, আর তাই গেল দুদিনের হামলা মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারছে। এমনকি ভারতে বসে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছে, তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। তিনি বলেন, হাসিনার এসব কার্যকলাপের কারণেই জনগণের মনে ক্ষোভ বেড়েছে, আর এ কারণেই এসব হামলা ভাঙচুর চালানো হয়েছে। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে। ভারত সরকারের অবস্থানের সাথে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না বলেও জানানো হয়। সেই সাথে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চায় ভারত। এর আগে শুক্রবার ভারতে বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে দিল্লি। এদিকে ট্রাম্পের সাথে মোদির বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশ ইস্যুতে মোদি ট্রাম্প বৈঠকে কথা হবে কিনা এই মুহূর্তে আমরা এটি অনুমান করতে পারি না। এখানে অবশ্যই দেশ এবং দেশের বাইরের নানা ইস্যু উঠে আসতে পারে। হাসিনা সরকারের আমলে গুম খুনের বিচার ও গোপন বন্দিশালা উন্মোচনের দাবিতে র্যাব 1 কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছে কিছু জনতা। সিএআই নামের একটি সংগঠনের ব্যানারে জুম্মার নামাজের পর থেকেই অবস্থান নেন তারা। তাদের দাবি, ভেতরে থাকা আয়নাঘর দেখতে দিতে হবে। একই সঙ্গে র্যাব বিলুপ্তির দাবিও জানান তারা।
সেই সাথে হাসিনার আমলে যেসব গুম, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এ সময় র্যাব 1 কার্যালয়ে গাড়ি প্রবেশ ও বের হওয়া বন্ধ হয়ে যায়। দর্শক, উত্তরের র্যাব কার্যালয়ের সামনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সানি, জানাবেন এখন আপনি কি পরিস্থিতি দেখছেন এবং এই যে দাবিগুলো তারা করেছে, এর সাথে যতগুলো দাবি আমরা মাত্রই রিপোর্টে দেখতে পেলাম, এর পাশাপাশি আরো কোনো দাবি এদের আছে কিনা জানাবেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই র্যাব 1-এর কার্যালয় এবং সেই কার্যালয়ের গেটেই কিন্তু এখনো অবস্থান করছেন কাউন্সিলস অ্যাগেনস্ট ইনজাস্টিস নামে একটি সংগঠনে যারা রয়েছেন এবং ইতিমধ্যে তারা এখানে রান্না বাড়াও শুরু করেছেন। তারা যেটি বলছেন যে তারা এখানে রাতের খাবার খাবেন, তারা এখানে ঘুমিয়ে পড়বেন এবং যে পর্যন্ত ভিতরে থাকা আয়না ঘর তাদেরকে না দেখানো হবে এবং সেই সঙ্গে যে র্যাব বিলুপ্তি করা এবং সেই সঙ্গে গুম খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের এই যে দাবি তারা সেটি রাখবেন এবং এখানে যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তো এই সংগঠনটি কিন্তু অনেকদিন ধরেই এই দাবিটি করে আসছিল এবং তারা যেটি বলছে যে ভিতরে যে আয়না ঘর রয়েছে এবং যে আয়না ঘরগুলো রয়েছে সেগুলো গণমাধ্যম কর্মীদের সামনে উন্মুক্ত করতে হবে এবং সেই সঙ্গে যেটি বলছিলাম যে শেখ হাসিনার সময় যে সকল গোপন বন্দিশালাগুলো রয়েছে সেগুলো উন্মোচন, গুমের সাথে জড়িতদের বিচার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যে সকল মিথ্যা মামলাগুলো হচ্ছে সেগুলো তারা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। তো বলা যায় যে তারা জুমার নামাজের ঠিক পরেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এখনো কিন্তু তাদের যে অবস্থান সেটি তারা চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে রান্নার আয়োজন চলছে। তারা যেটি বলছেন যে তারা এখানে থাকবেন, তারা এখানে ঘুমাবেন, কিন্তু তাদের যে দাবি সেগুলো যে পর্যন্ত মানা না হবে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। তো স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি আসে তাদের সঙ্গে কিন্তু তাদের এই দাবির প্রেক্ষিতে কিন্তু র্যাব 1-এর যে কার্যালয়ের প্রধান গেট সেটি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। সেখানে কোনো গাড়ি চলাচল কিন্তু এখন করতে পারছে না। বলা যায় যে র্যাব 1 কার্যালয়ের যে প্রধান গেটটি সেটি তারা অবরুদ্ধ করে রেখেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে, তাই উস্কানিমূলক কোনো কর্মসূচিতে সাড়া দেয়া যাবে না, এমন মন্তব্য বিএনপি নেতাদের। তারা বলছেন, ধানমন্ডি 32-এ ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব। শেখ হাসিনার বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে না বলেও জানান তারা। বাংলাদেশের সাম্যবাদী দল এমএল-এর কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে। যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, চলমান নৈরাজ্যকর পরিস্থিতি থামাতে হবে সরকারকেই। নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন, সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত নয়, এদেরকে থামাতে হবে। না হলে দেশের জন্য একটি অশনি সংকেত আমি মনে করি। রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। আপনাদের জন্য আছে কিনা সেটা নিয়ে জনগণের প্রশ্ন আছে। এই ঘটনা আপনারা পড়াচ্ছেন কেন গত নির্বাচনটা না করতে, সেজন্য এমন প্রশ্ন কিন্তু জনমনে আছে। একটি নির্বাচন না হওয়া পর্যন্ত, অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি সুস্থ নির্বাচনের ক্ষেত্রে আমি এখনো বলবো একই পথে চলেন, ঐক্যবদ্ধভাবে চলেন। শুক্রবার বিকালে কক্সবাজারে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ দেশবাসীকে উস্কানিমূলক কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানান। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে নিবিড়ভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য বিএনপির এই নেতার।
ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদের পলাতক দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র ঐক্যের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে, যা শেষ হয় পল্টনে গিয়ে। মিছিলে অংশ নেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল খান সহ সাবেক কেন্দ্রীয় নেতারাও। মিছিল শেষে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যে কেউ বাধা হয়ে দাঁড়ালে ছাত্র সমাজ তার জবাব দিবে। ছাত্রদল সহ সকল ইসলামী মূল্যবোধের দল সমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, যাদের কথা এবং বক্তব্যের কারণে তাদের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। এদিকে নারায়ণগঞ্জে এক সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েও বিদেশে বসে উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। দেশের প্রশাসন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। পরিবারের জিম্মায় অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে গতকাল ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার বিকেলে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ধানমন্ডি থেকে আটক করা হয় মেহের আফরোজ শাওনকে। পরে রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। ফ্যাসিবাদ ও ক্ষমতাসীনদের স্বার্থদ্বন্দ্বে সঠিক সাংবাদিকতা হচ্ছে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। জানান, শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে সাহায্য করেছে কিছু দালাল সাংবাদিক। শুক্রবার রাজধানী কাকরাইলে নিরাপদ নিউজের 11তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সড়কে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি উল্লেখ করে নিরাপদ নিউজের প্রধান সম্পাদক ইলিয়াস কাঞ্চন জানান, অন্তর্বর্তী সরকার তাদের কাজ সঠিকভাবে করতে পারছে না। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন। সড়কের মধ্যে যে চাঁদাবাজি, যে কারণের জন্য সড়ক দুর্ঘটনা আমরা কমাতে পারি না, সড়কের শৃঙ্খলা ফেরাতে পারি না, সেটি কিন্তু মানে ঠিকই রয়ে গেল, শুধু হাত বদল হয়েছে। সাংবাদিকতা হলো পুরোটাই সত্য, আংশিক সত্য সাংবাদিকতা নয়। সত্যের তরে দৈত্যের সাথে লড়াই করে হলো সাংবাদিকতা, যেটা অতীতে আমাদের প্রতীকের সাংবাদিকরা করেছেন। দৈত্যের সাথে লড়াই যে করতে পারবে না, তার জন্য সাংবাদিকতা নয়। যার মধ্যে আপোষকামিতার মনোমানসিকতা আছে, তার জন্য অন্তত সাংবাদিকতা পেশা নয়। শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই দেশের দালাল সাংবাদিকরা।
সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের উন্নত সেবা দিতে 51 শয্যা বিশিষ্ট সিসিইউ বিভাগ চালু করা হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় সিসিইউ বিভাগের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ রাগিব আলী। 5 কোটি টাকা ব্যয়ে হৃদরোগে আক্রান্তদের জন্য সিসিইউটির সরঞ্জাম সরবরাহ করেছে মেগাসান বাংলাদেশ। উন্নত প্রযুক্তির মেডিকেল গ্যাস পাইপলাইন ব্যবহার, সরঞ্জামাদির ফ্যাক্টরি স্থাপন সম্ভাবনা এবং সেই সাথে নকশা প্রণয়নে মেগাসান বাংলাদেশের বিরাট ভূমিকা রয়েছে। একান্ন বেডের এই নতুন আঙ্গিকে সিসিইউ আমরা চালু করেছি। সব ধরনের সুযোগ সুবিধা আমরা এখানে অ্যাভেলেবল করেছি এবং এখানে অত্যন্ত দক্ষ চিকিৎসক আমরা নিয়োগ দিয়েছি, যাতে সিলেট তথা বাংলাদেশের আপামর যারা হার্টের রোগী আছে, কার্ডিয়াক প্রবলেম নিয়ে যারা আছেন, তারা যেন এই সেবাটা পায়। জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলনের খরচ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে সর্বোচ্চ 30 টাকা চার্জ গুনতে হবে, যা এতদিন ছিল 15 টাকা। তবে প্রথম 5টি লেনদেনের ক্ষেত্রে আগের মতো 15 টাকা চার্জ নেবে। 5টির পর প্রতি লেনদেনে সর্বোচ্চ 30 টাকা চার্জ দিতে হবে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবারে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে আইসিসিকে অভিযুক্ত করেছেন তিনি। মন্তব্য করেছেন, ইসরায়েলি গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করবে, আর এসব পরিকল্পনার সমর্থন জানিয়েছে তেল আবিব। এদিকে ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন মিত্রদেশ ইসরায়েলকে রক্ষায় দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় কোনো পদ্ধতি বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় বুধবার তার মাধ্যমে এলো আরও একটি নির্বাহী আদেশ। খোদ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপরেই আরোপ করে বসলেন নিষেধাজ্ঞা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই এমন বিতর্কিত ইস্যুতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসিকে অভিযুক্ত করেন তিনি। এই আদেশের মাধ্যমে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বৃহস্পতিবার রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, প্রয়োজন হবে না কোনো মার্কিন সেনার। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের গাজা ত্যাগ করানোর ব্যাপারে পরিকল্পনা প্রস্তুত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দেয়া হয়েছে নির্দেশ। এদিকে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করার বিষয়ে ট্রাম্পের করা মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছে রাশিয়া। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বহুগুণে বেড়ে যাবে বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।